পৃথিবীতে কোনো ধর্মই মানুষকে সহিংসতা শেখায় না। আমি এই মুহূর্তে অবস্থান করছি ইতিহাস ঐতিহ্যর বহনকারী মালয়েশিয়ার বিখ্যাত বাতু কেভস। আমি এই মুহূর্তে অবস্থান করছি ইতিহাস ঐতিহ্যর বহনকারী এবং ভারতবর্ষ কেন্দ্রিক যত সুন্দর সুন্দর মন্দির এবং যত প্রসিদ্ধ মন্দির সারা পৃথিবী জুড়ে রয়েছে তার মধ্যে একটিতে, এটি হলো মালয়েশিয়ার বিখ্যাত বাতু কেভস। এবং এই মন্দিরের বারান্দায় সকালে কিংবা সন্ধ্যায় হাজার হাজার কবুতর খাদ্য আহরণের জন্য আসে। সাধারণত এই মন্দিরে যারা পুজো করতে আসে, এই মন্দিরে যেসব দর্শনার্থী আসে, তারা এই কবুতরকে খাবার খাওয়ায়। এবং এই কবুতরগুলো কিন্তু মুক্ত চারণ পদ্ধতিতে রয়েছে। আমার পেছনে যদি দেখানোর চেষ্টা করি, আমার পেছনে রয়েছে বিশাল আকৃতির চুনা পাথরের পাহাড়, এবং এই পাহাড়টি দিনে দিনে গর্তের সৃষ্টি হয়ে ভিতরে 3টি গম্বুজের মতো সৃষ্টি হয়েছে এবং 3টি গুহার সৃষ্টি হয়েছে। এই 3টি গুহায় মূলত 3টি মন্দির। এবং এই পেছনের যতগুলো কবুতর দেখছেন, এই কবুতরগুলো বিভিন্ন গুহা, বিভিন্ন পাহাড়ের কোটর এবং গাছগাছালির ফাঁক ফোকরে এরা বসবাস করে। এবং সকাল সন্ধ্যায় হাজার হাজার এই কবুতরগুলো এই মন্দিরের বারান্দায় আসে এবং দর্শনার্থী যারা পুজো দিতে আসে, যারা উপাসনা করে, তারা সাধারণত এখানে খাবার প্রোভাইড করে। এবং এর ফলে এই কবুতরগুলো সকাল সন্ধ্যায় এখানে ভিড় জমায়। বাতু কেভসের সৌন্দর্যই হলো এই কবুতর। সাধারণত যত দর্শনার্থী কিংবা যারা পুজো দিতে আসে, তারা এই কবুতরকে খাবার খাওয়ায় এবং তারা এই খাবার খাওয়ানোর মাধ্যমেই আনন্দ উপভোগ করে। দেখুন কত বিশ্বস্ততার সাথে আমার হাত থেকে খাবার খাচ্ছে। এটি বাতু কেভসের সেই সৌন্দর্য। বাতু কেভসের ঠিক নিচে, অর্থাৎ যে গ্রাউন্ড ফ্লোরটি রয়েছে, এখানে সকালে আসলে দেখা যায় বা ভোরবেলাতে দেখা যায় হাজার হাজার বললে ভুল হবে, কয়েক লক্ষ কবুতর আমরা দেখতে পাই বিভিন্ন জায়গাতে। এবং আপনি চাইলে এখান থেকে খাবার কিনে এই কবুতরগুলোকে খাওয়াতে পারবেন। বাতু কেভস মন্দিরটি খাড়া সিঁড়ি বেয়ে ঠিক পাহাড়ের মাঝখানে অবস্থিত, এবং এই পাহাড়ের মাঝে ওঠার জন্য আমাদেরকে অতিক্রম করতে হবে ঠিক 272টি সিঁড়ি। আই রিপিট এগেইন, আমাদেরকে এই খারাপ পাহাড় বেয়ে বাতু কেভস মন্দিরে ওঠার জন্য মোটামুটি 272টি সিঁড়ি অতিক্রম করতে হবে। চুনা পাথরের তৈরি এই পাহাড়গুলো যেন এক একটা বিস্ময়, যেন তৈরি করে রেখেছে একটি মঠ কিংবা এক একটি পাহাড়ের মধ্যে বিশাল আকৃতির গুহা। আর এরই ঠিক পাশে বানিয়ে রাখা হয়েছে মুরুলের একটি মূর্তি, যাকে হিন্দু ভাষায় বা তামিলদের ভাষায় মুরুল বলা হয়। তাই এটি তাদের দেবতা, তাদের দেবতার একটি প্রতিকৃতি এখানে স্থান পেয়েছে। এবং এই চুনাপাথরের যে পাহাড়ের মধ্যে বা পাহাড়ের গুহার মধ্যে যতই এগোচ্ছি, ততই যেন বিস্ময় প্রকাশ পাচ্ছে। সকাল সকাল হিন্দু লোকেরা কিংবা আমি যদি একান্তভাবে বলতে চাই, এনারা আসলে তামিল হিন্দু, যাকে ইন্ডিয়ান, তারা এখানে সকাল সকাল এসে পুজো দিচ্ছে এবং তারা প্রসাদ গ্রহণ করছে।
আর আমি আবারও পর্বতারোহণে যোগ দিলাম। আমি এই মুহূর্তে অবস্থান করছি বাতু কেভসের যে তিনটি প্রধান যে গুহা রয়েছে চীনামাটি দিয়ে তৈরি, পাহাড়ের মধ্যে একটি বিশাল আকৃতির গুহা। এই তিনটি গুহার মধ্যে আমি দ্বিতীয় গুহাতে অবস্থান করছি এবং এই গুহার কারুকাজ, এটা আসলে কারুকাজ বললে ভুল হবে, আই এম সরি টু সে দ্যাট। এখানে এটা আসলে প্রকৃতির তরফ থেকে যে তৈরি, অর্থাৎ মহান আল্লাহ তাআলা কত সুন্দরভাবে এই পাহাড়ের গুহার মধ্যে যে এত সুন্দর একটি আকৃতি তৈরি করে রেখেছেন, সবকিছু আসলে ক্যামেরাতে দেখানো সম্ভব হয় না। মাঝে মধ্যে নিজের চোখে যেন বিশ্বাস করা যায় না, সেরকম একটা অবস্থা হয়ে গেছে আমার এই বাতু কেভস গুহার মধ্যে আসার পর। বাতু কেভসের প্রথম এবং তৃতীয় গুহাতে আলো প্রবেশ করলেও দ্বিতীয় যে গুহাটি, অর্থাৎ আমি এই মুহূর্তে যে গুহাতে অবস্থান করছি, এই গুহাতে কিন্তু দিনের বেলা শুধু নয়, 24 ঘন্টায় কোনো আলো প্রবেশ করে না। এই পাহাড় বেয়ে বৃষ্টির মতো করে পানি পড়ছে, এগুলো আসলে মিষ্টি ঝর্ণার পানি বৃষ্টির মতো পড়ছে। আমি আসলে এখন যোগ দিলাম যে তৃতীয় গুহাটিতে যাওয়ার জন্য যে সিঁড়ি বা রথযাত্রা, সেটি করার চেষ্টা করতেছি এবং প্রায় 70-এর মতো সিঁড়ি হবে অতিক্রম করার পর আমি তৃতীয় গুহাতে মোটামুটি পৌঁছে গেছি। আর দ্বিতীয় এবং তৃতীয় গুহাতেই রয়েছে নাদের যে মূল যে মন্দির এবং মূল যে আকর্ষণ। প্রকৃতিও মাঝে মধ্যে ক্ষয়প্রাপ্ত হতে হতে সেই প্রকৃতির ক্ষয়কে সয়ে সয়ে কোনো একটা সময় অনেক সুন্দর আকৃতি ধারণ করে। অনেক সময় তার বুকের মধ্যে ক্ষতচিহ্ন ক্ষয় হইতে হইতে সেই ক্ষতচিহ্ন যে বহিঃপ্রকাশের যে একটা সৌন্দর্য বৃদ্ধি পায়, এটি একটি প্রকৃতির উদাহরণ এবং প্রকৃতির সৌন্দর্য প্রকাশের একটি ভাষা। ঠিক সেটি আমি দেখতে পাই এই বাতু কেভসে আসার পর। আমি আসলে বলার মতো কোনো ভাষা রাখি না যে এটি আসলে প্রাকৃতিকগতভাবে এত সুন্দরভাবে গঠিত একটি গুহা এবং এই গুহার মধ্যে গঠিত রয়েছে, গুহার মধ্যে বানানো হয়েছে এত সুন্দর একটি মন্দির। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, ঠিক যেন আকাশের মাঝ বরাবর হতে একটি পাহাড়ের মধ্যে গিরিখাত বা একটি গর্তের সৃষ্টি হয়েছে এবং সেই গর্তটি মূলত বাতু কেভস এবং এই গর্তগুলো বেয়ে বেয়ে পাহাড়ের উপর থেকে পানি পড়ছে। আর এই পানি পড়তে পড়তে কিন্তু এই চীনামাটিগুলো ক্ষয় হয়ে বা চীনামাটিগুলো দিনে 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 ক্ষয়প্রাপ্ত হয়ে আজকের এই বাতু কেভসের এই সুন্দর অবয়ব ধারণ করেছে এবং এই ক্ষয়প্রাপ্ত অংশে হাজার হাজার কবুতর বসবাস করে। এই বাতু কেভসের যে চুনা পাথরের যে গুহাটি রয়েছে, এই গুহার এক পাশে এসে দেখলাম এই পাথরটি বেয়ে বেয়ে ঝর্ণার মতো পানি পড়ছে এবং এই পানিটা অনেক মিষ্টি। আমি আসলে অল্প একটু টেস্ট করে দেখেছি, জানি না কেমন পানি হবে, কিন্তু ওই পানিটা অনেক মিষ্টি এবং এই পানিটা অনেক ঠান্ডা। মনে হচ্ছিল যেন উপরে কোনো একটি ঝর্ণা থেকে বা কুয়াশার পানি আস্তে আস্তে সেটি বাষ্পের পানিটা ছোট ছোট জলকণায় রূপান্তরিত হওয়ার পর এই চুনামাটি বা চুনা পাথরের গা বেয়ে বেয়ে নেমে আসতেছিল। এই গুহাটি হলো বাতু কেভসের দ্বিতীয় যে গুহা এবং আমি ভিডিও করছি তৃতীয় গুহা থেকে। এখন এই খাড়া সিঁড়ি বেয়ে আমি নিচের দিকে নামার চেষ্টা করব। ওই তো আমার সামনে সাইফ এবং আমার বিখ্যাত মাসুদ ভাই সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তারা কিন্তু আমার চেয়ে মোটামুটি 50 থেকে 60 ফিট নিচে, কিন্তু এই সিঁড়িটা একদম খাড়া, আপনি বিশ্বাস করবেন না।
আপনি ওই সামনের মানুষগুলোকে দেখলে বুঝতে পারবেন যে তারা কত কষ্ট করে ওঠার চেষ্টা করছে। আমরা তো বাঙালি, এগুলো পর্বত টর্বত সব জায়গাতে ওঠার অভ্যাস আছে, কিন্তু বিদেশিদের অবস্থা খুব কাহিল। আমার ফ্রেন্ড অর্থাৎ আমার টিমমেট সাইফ নামছে, এই সিঁড়িটি আপনারা বিশ্বাস করবেন না, এই সিঁড়িটি মোটামুটি 70 বা 65 ডিগ্রি অ্যাঙ্গেল অর্থাৎ। আর আমার সামনে থেকে দেখা যাচ্ছে, আমি যদিও মাঝখানে অবস্থান করছি, সামনে থেকে সেই মুরলের বিশাল আকৃতির মূর্তি এবং এই সিঁড়ি। এখানে সবচেয়ে বড় সমস্যা হলো বাদর। হ্যাঁ, এখানের বাদরগুলো আপনার ফোন বা ক্যামেরা কিন্তু ছিনতাই করে অনেক সময়। তো এই জন্য ফোন বা ক্যামেরা নিয়ে আসলে সবসময় কি হয়ে থাকতে হবে যেন বাদরগুলো এগুলো নিয়ে যেতে না পারে। আমি আসলে গিম্বলটা অফ করে ফোনটাকে আমার হাতে রেখেছি যেন তারা আমাকে অ্যাটাক করতে না পারে। পর্যটকদের ক্যামেরা, তারা আসলে খাবার সন্ধানের চেষ্টা করে, কিন্তু সেই খাবার মনে করে তারা ক্যামেরা ফোন এসব নিয়ে আসলে তারা দৌড় দেয়। এই যে বাদরটা একটু আগে আমাকে আক্রমণ করার চেষ্টা করতেছিল, অর্থাৎ সে মনে করছিল আমি মনে খাবার নিয়ে আসছি। মোটামুটি বাদরের সঙ্গে যুদ্ধ করে এক প্রকার সিঁড়ি দিয়ে নামলাম, কারণ তারা ক্যামেরা ফোন এসবে অ্যাটাক করে, তারা মনে করে খাবার মনে করে অনেক সময় অ্যাটাক করে। আমার পেছনে যে বিখ্যাত পাহাড়টি দেখা যাচ্ছে, উঁচু যে পাহাড়টি, এই পাহাড়ের মধ্যে এতক্ষণ আমি ঘুরতেছিলাম। এই পাহাড়ের ভেতরেই রয়েছে 3টি গুহা, যেটি বাতু কেভস নামে পরিচিত। আর এর পাশে রয়েছে কিছু ময়ূর রাখা। ময়ূর সাধারণত হিন্দুদের পবিত্র একটা জিনিস, কারণ আপনারা জেনে থাকবেন কার্তিকের বাহন ছিল ময়ূর, আর গণেশের বাহন ছিল ইঁদুর। সুতরাং তারা ময়ূরকে অনেক শ্রদ্ধা করে, তারা ময়ূরকে পুজো করে। তবে সবচেয়ে অবাক করা যেটি বিষয় হলো, সেটি হলো আপনাদেরকে জানিয়ে রাখি, আমার পেছনের যে মুরলের মূর্তিটি দেখতে পাচ্ছেন, যেটি আসলে সাধারণত পৃথিবীব্যাপী পরিচিত, এই মুরলের মূর্তির গায়ে যে রংটি করা হয়েছে, এই রংটি তৎকালীন সময়ে ভারতের একজন বিখ্যাত ব্যবসায়ী এই মূর্তিটি প্রতিষ্ঠা করেন, এবং পাশাপাশি এই মূর্তিটি রং করার জন্য 24 ক্যারেটের যে স্বর্ণ আছে, এই স্বর্ণের প্রলেপ থেকে এক ধরনের রং তৈরি করে এনেছিলেন মালদ্বীপ থেকে, এবং সেই রংটি তৈরি করতে তৎকালীন সময়ে প্রায় 24 মিলিয়ন রুপি খরচ হয়েছিল। এরপর থেকে এখন পর্যন্ত আসলে রং করার কোনো প্রয়োজন হয় না। সকাল সকাল আসলে আসলে এখানে যে সকালে এখানে পুজো হয়, অর্থাৎ বাতু কেভসের নিচের মন্দিরে উপরের মন্দিরে সবগুলো মন্দিরেই সকাল সকাল পুজো হয়। এই জন্য যারা এই ধর্মের মানুষেরা রয়েছে, তারা অত্যন্ত সকালে অর্থাৎ ভোরের আলো ফোটার আগে আগে এখানে আসলে উপস্থিত হয়। আমরাও ভোরের আলো ওঠার আগে আগে এসেছি যেন সব কিছু দেখতে পারি এবং সকল কিছু বুঝতে পারি। আসলে কোনো একটা জায়গায় গেলে আমি চেষ্টা করি সেখানকার ধর্ম বর্ণ, সেখানকার কালচার সব কিছু জানার জন্য। এজন্য কষ্ট হলেও চেষ্টা করি সেখানে যেন আমি সে এক্সাক্ট টাইমে গিয়ে সেখানের প্রতিচ্ছবিটা আমি দেখতে পাই। আমার পিছনে যে খাঁচাটি দেখতে পাচ্ছেন, এই খাঁচাতেই রয়েছে সেই তাদের আরাধনার যে বস্তু ময়ূর। আর আমি সবসময় চেষ্টা করি কোনো একটি সভ্যতা, কোনো একটি জায়গা কিংবা কোনো একটা জাতিকে নিয়ে যখন আমি জানার চেষ্টা করি, তখন তাদের একদম গোড়া থেকে জানার চেষ্টা করি। কেননা দুনিয়াটা একটি পাঠশালা, দুনিয়া থেকে অনেক কিছু শেখার রয়েছে এবং দুনিয়া থেকে অনেক কিছু শিখতে হবে। আর আমি যে ট্রাভেলগুলো করি এবং বাংলাদেশ সহ বিদেশের বিভিন্ন জায়গাতে যে আমি ট্রাভেলগুলো করি, যে হিস্টোরিক প্লেসগুলোতে যাই, আসলে অনেকে মনে করেন কেন এত ঘুরি, আসলে এটা একটা সেলফ ইনভেস্টমেন্ট বলে আমি মনে করি। আপনি দুনিয়াতে অনেক টাকার মালিক হবেন একটা সময়, কিন্তু আপনার কাছে ঘোরার মতো কোনো সময় থাকবে না। কিন্তু যখন আপনার কাছে একটু সময় আছে, তখন একটু দুনিয়াকে উপভোগ করার চেষ্টা করুন, দুনিয়াকে জানার চেষ্টা করুন।
উপভোগ বললে আসলে ভুল হবে, উপভোগ বিভিন্নভাবেই করা যায়, কিন্তু আসলে দুনিয়াকে জানার চেষ্টা কয়জন বা করে। তাই দুনিয়াকে জানার চেষ্টা করুন, দুনিয়াকে উপলব্ধি করুন এবং সবসময় চেষ্টা করুন যে কোনো সভ্যতা, জাতি, বর্ণ, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে জানার। কারণ পৃথিবীতে কোনো ধর্মই মানুষকে সহিংসতা শেখায় না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার কোনো একটি নতুন প্লেসে, দেখা হবে কোনো একটা হিস্টোরিক প্লেসে। ধন্যবাদ।